নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রান্সফার আপডেট নিয়ে, কারণ আমরা একদম সামার ট্রান্সফার উইন্ডোর শেষের দিকে এসে গেছি। আর শেষের দিকে বেশ কিছুটা টানাটানি চলে, বেশ কিছু কিন্তু চমক আমরা দেখতে পাই। সেই নিয়ে কিছু আলোচনা করার সাথে সাথে কিছু ফুটবল আপডেট নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি দুই প্রধানের দুই বিদেশি প্লেয়ারকে নিয়ে, তো দুই বিদেশি প্লেয়ারকে নিয়েই কিন্তু দুই প্রধানের সমস্যা তৈরি হয়েছে। প্রথমে যদি আমরা কথা বলি যে জ্যামি ম্যাকক্লারেনকে নিয়ে, তো আইএসএল এর ইতিহাসে এত বড় মাপের বিদেশি প্লেয়ারকে মোহনবাগান সুপার জায়েন্ট সাইন করালেও কিন্তু তাকে নিয়ে ভোগান্তির শেষ নেই। যেরকমটা তোমাদের জানাচ্ছিলাম যে জেমি ম্যাকক্লারেন তার অবশ্যই কোনো পুরাতন চোট ছিল, সে চোট লুকিয়ে ভারতে খেলতে এসেছে। তা না হলে তার কাছে এলিগের ক্লাবের অফার ছিল, ইন্দোনেশিয়ার ক্লাবের অফার ছিল, আরও বিদেশি ক্লাবের অফার ছিল, কিন্তু সে ভারতে কেন এলো? কারণ ভারতে অনেক বেশি টাকা পাওয়া যাবে, সেটা একটা প্রথম ব্যাপার। হালকা ইনজুরি হলেও কিন্তু ভারতে খেলা যায়, কিন্তু ইনজুরিটা আস্তে আস্তে কিন্তু অনেকটাই তার বেড়ে গেছে। এমন একটা জায়গায় তার ইনজুরিটা চলে গেছে, তার কিন্তু একটা ছোট্ট সার্জারি করতে হয়েছে। তো যে কোনো সার্জারি করা মানে তার ইনজুরিটা তো সহজে, যেটা ভাবা হয়েছিল যে প্রথম দিকে যে হ্যাঁ একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে, সেটা কিন্তু হচ্ছে না। তার কিন্তু একটা আজকে সার্জারি হয়েছে, সেটা কিন্তু তার সোশ্যাল মিডিয়াতে জ্যামি ম্যাকক্লারেন সে পোস্ট করেছে। তো রীতিমতন চোট লুকিয়ে খেলতে এর আগেও আসতে আমরা দেখেছিলাম মানে ফরেন্টিন পোগবাকে, সেও কিন্তু সার্ভিস ভালো দিতে পারেনি। আর জ্যামি ম্যাকক্লারেন তো মাঠে নামতেই পারলো না, তার আগেই তার সার্জারি করতে হলো। তবু জ্যামি ম্যাকক্লারেন সে মোটামুটি সমর্থকদের উদ্দেশ্যে জানিয়েছে যে আইএসএল এবং ACL2 এর যে ম্যাচগুলো রয়েছে সেখান থেকে সে অ্যাভেলেবেল হয়ে যাবে। এবার সে বলাতেই তো সব কিছু হয় না, তার ফিটনেস কতটা রয়েছে, সে কতটা সুস্থ রয়েছে, মেডিকেলি সে কতটা ফিট রয়েছে, তার উপর নির্ভর করবে তার খেলা। তো এটা কিন্তু একটা মোহনবাগানের জন্য সিজনের প্রথম দিকে চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। তো আশা করি সে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে এবং সত্যি একজন কোয়ালিটিফুল প্লেয়ার, মানে কোয়ালিটি নিয়ে কোনো রকম কথা হবে না। এবং তার বয়সও মাত্র 31, কিন্তু তার ইনজুরি যদি এরকম হয় তো তাকে ভোগান্তির মধ্যে পড়তে হবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। তো এরপরে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়েও কথা বলি, তো ইস্টবেঙ্গলেরও কিন্তু এই একই রকম সমস্যা রয়েছে। তো সিজনের প্রথম থেকেই কিন্তু ক্লেটন সিলভার তার পিঠে ব্যথা, পিঠে ইনজুরি ইত্যাদি ইত্যাদি সমস্যা ছিল, কিন্তু আস্তে আস্তে সে সময় নিয়ে রিকভারি করে মুম্বাইয়ে ডাক্তার দেখিয়ে কিন্তু এখন মেডিকেলি সে ফিট রয়েছে। কিন্তু যেটা ইস্টবেঙ্গল শিবির থেকে খবর পাওয়া যাচ্ছে, যেরকম মাঠ থেকে খবর পাওয়া যাচ্ছে, ক্লেটন মেডিকেলি ফিট হলেও কিন্তু ক্লেটনের কাছ থেকে সেই ফিটনেস আগের মতন দেখতে পাওয়া যাচ্ছে না। লাস্ট সিজনেও যদি আমরা ক্লেটনের কথা ভাবি, তো সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ক্লেটন সিলভার গোলে। আর সারা মাঠ জুড়ে ক্লেটন যেরকমভাবে পরিশ্রম করতো, মানে অন্যতম পরিশ্রমী প্লেয়ার, প্রত্যেক ম্যাচে ক্লেটন সিলভার থাকতো, কিন্তু ক্লেটনের কাছ থেকে তার অনেকটাই কিন্তু কম পাচ্ছে ইস্টবেঙ্গলের মোটামুটি প্র্যাকটিসে। তো সেই জায়গায় কিন্তু একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, এবার সিজনের প্রথম দিক আস্তে আস্তে সময় দিলে হয়তো মানিয়ে নিতে পারে, কিন্তু এজটাও 37 হয়ে গেছে। এটাও একটা ব্যাপার যে এজের কারণেই মূলত এই ইনজুরিগুলো হয়, এগুলো তো কোনো খেলতে গিয়ে ইনজুরি হয়নি। এরপর খেলার মধ্যে তো একটা বডি কন্ট্যাক্ট গেম, তো সেখানে ইনজুরি থাকবেই। তো এই জায়গাতে কিন্তু একটুখানি হলেও ইস্টবেঙ্গল চিন্তায় থাকবে সিজনের প্রথম থেকেই। হ্যাঁ, ক্লেটন হয়তো প্রথম থেকে কোনো ম্যাচেই শুরু করবে না, শেষের দিকে কিছু মিনিট এসে খেলবে সুপার সাব হিসাবে, কিন্তু সেখানেও তো তাকে ফিট থাকতে হবে, তা না হলে সে নেমে আর কি করবে, হেঁটে বেড়ানো ছাড়া আর কিছু হবে না। তো আমরা চাই যে দুই প্রধানের দুই স্ট্রাইকার দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুক। তো এগুলো গেল মোটামুটি একটু ইনজুরি আপডেট। তো এরপরে যদি আমরা চলে আসি একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে, তো ট্রান্সফার নিউজ দেওয়ার আগে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ফ্যামিলি মেম্বার আজকে 30,000-এ পূর্ণ হয়ে গেছে। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা প্রথম দিন থেকে যেভাবে পেয়ে এসেছি, মানে সত্যি এগুলো বলে বোঝানো যাবে না যে কতটা তোমরা সাপোর্ট করো। আমার অনেক ভুল ত্রুটি হয়, বিশেষত আমার উচ্চারণে প্রচুর ভুল হয়, আমি জানি, কিন্তু চেষ্টা করি আস্তে আস্তে সেগুলো শুধরে নেবার। কিন্তু অনেক ক্ষেত্রেই মানে আমি তো কোনো স্ক্রিপ্ট নিয়ে বসে ভিডিও বানাই না, মাথার মধ্যে যেগুলো থাকে সেগুলো নিয়েই
মানে আপডেট দিতে থাকি, তো সেক্ষেত্রে ভুলভ্রান্তি হয়ে গেলে তোমরা একটু ক্ষমা করে দিও। আর যেরকমভাবে তোমরা সাপোর্ট করে আসছো সেইভাবে সাপোর্ট করো, তাহলে কিন্তু ভবিষ্যতে আরও ভালো কাজ করার উৎসাহ পাবো তোমাদের কাছ থেকে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। তো এরপরে যদি আমরা চলে আসি একটুখানি রাহুল কেপিকে নিয়ে, তো প্রথম দিন থেকে আমরা আমাদের চ্যানেল থেকে বলে আসছিলাম যে ইস্টবেঙ্গলের কিন্তু অন্যতম একটা টার্গেট হচ্ছে কেরালা ব্লাস্টার্সের রাহুল কেপি, কারণ রাহুল হচ্ছে ভার্সেটাইল প্লেয়ার এবং প্রচণ্ড পরিমাণে মাঠে পরিশ্রম করতে পারে, রাইট চ্যানেল বরাবর খেলতে পারে, কিছুটা অ্যাটাকিং মিডিও, এমনকি প্রয়োজনে স্ট্রাইকার পজিশনেও খেলতে পারে। কেরালা ব্লাস্টার্সের সঙ্গে কন্ট্রাক্টেড প্লেয়ার, ইস্টবেঙ্গল চাইছিল তাকে দরকার হলে লোন ডিলেও নিয়ে আসা এবং পরবর্তী সময় তাকে পার্মানেন্ট ডিলে নিয়ে আসা, কারণ সে কেরালার সঙ্গে কোনোভাবেই কন্ট্রাক্ট এক্সটেনশন করছে না, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো মাঝখানে যেটা সমস্যা হয়ে গেল সেটা হচ্ছে রাহুল কেপির প্রি সিজনের সময় একটা ইনজুরি, তার ইনজুরি হয়তো অনেকটাই রিকভারি হয়ে গেছে, কিন্তু আইএসএলের প্রথম দিকে তাকে পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। এবার যদি কেরালা ম্যানেজমেন্ট মনে করে তাকে প্রয়োজন থাকে তো মাঠে নামাতে পারে, আর ইস্টবেঙ্গল কোনো ইনজুরি প্লেয়ারকে সহজে নেবে না। তো সেক্ষেত্রে এই মুহূর্তে ইস্টবেঙ্গল এখনই ডিলটা সাইন করছে বলে তো কোনো রকম আপডেট নেই, যদিও আমরা 31 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। যদি এই সময় কোনোভাবে ডিলটা ডান না হয় তো পরবর্তী সময় যখন উইন্টার ট্রান্সফার উইন্ডো আসবে তখন কিন্তু প্রি কন্ট্রাক্টে ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিতে পারে, যেভাবে ডেভিডকে ইস্টবেঙ্গল প্রি কন্ট্রাক্টে সাইন করিয়ে নিয়েছিল, পরবর্তী সময় সেটা পার্মানেন্ট ডিলে সাইন করিয়ে নিয়েছিল। তো সেইভাবে মানে যখন কোনো প্লেয়ারের 6 মাস কন্ট্রাক্ট বাকি থাকে তখন তার সাথে প্রি কন্ট্রাক্ট করা যায়, সেটা কিন্তু ইস্টবেঙ্গল পরবর্তী সময় চেষ্টা করবে। এই মুহূর্তে এই ডিলটা হওয়ার সম্ভাবনা অনেক অংশই কম দেখছি, হলে খুবই খুশি হব। তো যাই হোক, এরপরে যদি আমরা আরও একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলি, 28 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার সাহিল টাবোরা, হায়দ্রাবাদের সঙ্গে 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে। লাস্ট সিজনে পাঞ্জাব এফসিতে লোন ডিলে খেলতে গিয়েছিল, এই সিজনে হায়দ্রাবাদে ফিরে এলেও কিন্তু সে তার পুরাতন দলে ফিরতে চলেছে, অর্থাৎ এফসি গোয়াতে কিন্তু সে আবারও ফিরতে চলেছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। মানালোর আন্ডারে কিন্তু হায়দ্রাবাদে ভালো ফুটবল খেলেছে, সেই তার পুরাতন ছাত্রকে মানালো চাইছে আবারও এফসি গোয়াতে ফিরিয়ে আনতে। কথাবার্তা অ্যাডভান্স লেভেলে চলে গেছে, যে কোনো মুহূর্তে কিন্তু অফিসিয়াল আপডেট এসে যেতে পারে এই সাহিল টাবোরার। তো এরপরে যদি আমরা একটুখানি চেন্নাইন এফসির দিকে তাকাই, তো চেন্নাই যেরকম ভালো দল গঠন করেছে তার সাথে সাথে কিছু প্লেয়ারকে তারা বাদ দিতে চলেছে। এর আগে আমরা দেখেছিলাম একজন প্লেয়ারকে ছেড়ে দেওয়া, একজনকে লোন ডিলে ছাড়া, এই মুহূর্তে কিন্তু দুজন প্লেয়ারকে তারা ফ্রি প্লেয়ার করে দিতে চলেছে। প্রথম প্লেয়ার হচ্ছে 28 বছর বয়সী রাইট উইঙ্গারের প্লেয়ার আলেকজান্ডার রোমারো জয়সুরাজ। তো জয়সুরাজ কিন্তু এফসি গোয়াতে খেলার অভিজ্ঞতা রয়েছে, চেন্নাইন এফসিতে খেলেছে, এমনকি মোহনবাগানে খেলারও তার অভিজ্ঞতা রয়েছে। তো এই প্লেয়ারটা ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে। তো দেখা যাক এই প্লেয়ারকে কোন ক্লাব টার্গেট করে। প্রথম তো টার্গেট থাকা উচিত জামশেদপুরের, হায়দ্রাবাদের, এমনকি আমি চাই মোহামেডানেরও টার্গেট হওয়া উচিত। ব্যাকআপ প্লেয়ার হিসাবে কিন্তু জয়সুরাজ একটা ভালো অপশান হতে চলেছে। এর সাথে সাথে ইস্টবেঙ্গলের একটা পুরাতন টার্গেট, সেটা হচ্ছে 24 বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার আয়ুষ অধিকারী। চেন্নাইন এফসির সঙ্গে 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট থাকলেও তাকে নিয়ে পরিকল্পনা করছে না ওয়েঙ্কোয়েল, তাকেও কিন্তু ফ্রি প্লেয়ার করে দেওয়া হচ্ছে। এর আগেও আমরা দেখেছিলাম অনেকবারই কিন্তু ইস্টবেঙ্গল চেষ্টা করেছিল এই আয়ুষ অধিকারীকে নেবার ব্যাপারে, কারণ সেন্ট্রাল মিডফিল্ডারে ইস্টবেঙ্গলের প্লেয়ারের একটুখানি অভাব রয়েছে। অবশ্যই জিকসান রয়েছে, কিন্তু জিকসানের মেন পজিশন হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার। তো আয়ুষ অধিকারী ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার, এমনকি উইঙ্গার পজিশনেও খেলতে পারে। তো অনেকদিন ধরেই আইএসএলে রয়েছে, কেরালাতে 30 ম্যাচ, চেন্নাইন এফসিতে কিন্তু 25 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এবং সেখানে গোল করতেও পারে এবং গোল করাতেও পারে। হয়তো ছোটোখাটো বাচ্চা প্লেয়ার দেখে মনে হবে, কিন্তু কোয়ালিটি প্লেয়ারটার মধ্যে রয়েছে। এই প্লেয়ারকে যদি ইস্টবেঙ্গল ফ্রি সাইনিং হিসাবে সাইন করে নিতে পারে, পরবর্তী সময় বেঞ্চ অপশান ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো হবে এবং পরবর্তী সময় কিন্তু ইস্টবেঙ্গলও অনেক প্লেয়ারকে ট্রান্সফার ফি নিয়ে ছাড়বে। তো সেল করার জন্যও কিন্তু একটা অপশান ভালো হতে পারে আয়ুষ অধিকারী। তো এই প্লেয়ার ফ্রি প্লেয়ার হতে চলেছে, এরকমটাই আপডেট বেরিয়ে আসছে খেলনামের তরফ থেকে। তো এই প্লেয়ারের উপর কিন্তু ইস্টবেঙ্গলের অবশ্যই টার্গেট করা উচিত এবং সাইনিংটা যত তাড়াতাড়ি করে নিতে পারবে পুরাতন টার্গেট, ততই কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল কী কী সাইনিং করায়, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে এইটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।